আজ থেকে আমি তোমাদের স্বার্থে ভারতের ইতিহাসের একটা করে টপিক প্রতিদিন আলোচনা করব। আর আমি এই টপিকে মূলত এনশিয়েন্ট হিস্ট্রি দিয়ে শুরু করছি। প্রথমে এনশিয়েন্ট হিস্ট্রি, তারপরে মিডিয়াভাল হিস্ট্রি, তারপরে মডার্ন হিস্ট্রি, অর্থাৎ আধুনিক যুগের ইতিহাস, তারপর মধ্যযুগের ইতিহাস, আর তারপরে প্রাচীন যুগের ইতিহাস। এই পরপর ক্রম অনুসারে আমরা ইতিহাসটাকে শেষ করব। তো আজকের বিষয়টা হচ্ছে পুরোপুরি একদম প্রাচীন যুগের ইতিহাসের উপর ভিত্তি করে। আর এই ইতিহাসে আমরা একবারে অত ডিটেলসে কিছু আমরা শিখব না, আর টু দি পয়েন্ট, অর্থাৎ যেগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব। যেমন ধরো যে ইতিহাস পড়তে গেলে আমাদেরকে প্রথমে মানুষ কোথা থেকে এলো, মানুষের আবির্ভাব, তারপরে আগের যে পিরিয়ড ছিল, প্লেইস্টোসিন পিরিয়ড, হলোসিন পিরিয়ড, এরকম সব পিরিয়ড, তুষার যুগ, এই সমস্ত কিছু সম্পর্কে আমাদের অত কিছু জানার দরকার নেই, না জানলেও হবে। বা মানুষ কী থেকে এলো, এফটি, এই সমস্ত বিষয়ে অত কিছু আমাদের জানার দরকার নেই। আমরা শুধুমাত্র জানবো ইতিহাসকে, ভারতের যে ইতিহাস সেটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। এক, প্রাচীন যুগের ইতিহাস; দুই, মধ্যযুগের ইতিহাস; আর তিন, আধুনিক যুগের ইতিহাস। আর এই প্রাচীন যুগের ইতিহাস এটাকে তোমরা যদি দেখো, তবে এটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয় প্রাচীন যুগের ইতিহাসকে। কি কি? তো প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক আর ঐতিহাসিক যুগের ইতিহাস, তিনটি ভাগে ভাগ করা হয় ইতিহাসকে, মনে রাখবে। তাহলে কী কী ভাগে ভাগ করা হয়? প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক আর ঐতিহাসিক যুগ। এবার প্রাগৈতিহাসিকটা কি? প্রাগৈতিহাসিক যুগ বলতে তোমরা কি বোঝো? তো দেখো, প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই যুগকে বোঝায়, মানে যেই যুগের লিখিত উপাদান পাওয়া যায়নি বা যে যুগের মানুষ লিখতেও জানতো না, সেটাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। আর প্রাগৈতিহাসিক যুগ কোনটাকে বলে? যে যুগের ইতিহাস, মানে যে যুগে মানুষ লিখতে জানতো এবং লিখেছিল অনেক কিছু, কিন্তু সেগুলো ধরো যে পাওয়া গেছে এবং সেগুলো কিন্তু পড়া যায়নি। যেমন ধরো হরপ্পা সভ্যতার মানুষেরা লিখতে জানতো, তারা কি কি সব লিখেছিল, তাদের যে লেখালেখিগুলো পাওয়া গেছে সেগুলো, তো ওরা দেখেছো তো, আমরা বাম দিক থেকে ডান দিকে লিখি, ওরা ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, এইভাবে ঘুরিয়ে পিছিয়ে কীভাবে লিখেছে, যেগুলো আমাদের দ্বারা পড়ে ওঠা সম্ভব হয়নি। তো এগুলো হচ্ছে কি প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস, ঠিক আছে। আর ঐতিহাসিক যুগের ইতিহাস কোনগুলো? তো ঐতিহাসিক যুগের ইতিহাস হলো সেইগুলো যে যুগের ইতিহাস, মানে যে যুগের মানুষ লিখতে জানতো এবং ওই যে লিখিত উপাদানগুলো সেগুলো আমরা পড়তে সক্ষম হয়েছি, সেগুলো হলো কি ঐতিহাসিক যুগ বা ঐতিহাসিক যুগের ইতিহাস। তো দেখো, বলছে ভারতের যে ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি? তো প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস ও আধুনিক যুগের ইতিহাস। তো দেখো, প্রাচীন যুগের ইতিহাস, তো এখানে প্রাচীন যুগের ইতিহাসে কী বলছে? প্রাচীন যুগের ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করা হয়: প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগ। তো দেখো, প্রাগৈতিহাসিক যুগ কোন যুগকে বলা হয়? যে যুগের মানুষ কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, মানে যে যুগের মানুষের কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি তাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস। আর এই প্রাগৈতিহাসিক যুগে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? তো মধ্যপ্রস্তর যুগ, পুরাতন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, তিনটি ক্রম। নব্যপ্রস্তর, মধ্যপ্রস্তর আর পুরাতন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। তো দেখো, প্রাচীন প্রস্তর যুগ, এই প্রাচীন প্রস্তর যুগের সময়কাল যদি দেখো, তবে তোমরা এটা 5 লক্ষ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ, এই প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, এটা কত দূর নিয়ে, মানে সময়কাল কত? তো 5 লক্ষ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর সময়কাল। এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলা হয় কেন জানো? কারণ বলছে মানব সভ্যতার বিকাশের জন্য সাংস্কৃতিক বিকাশ এই সময় সবচেয়ে বেশিভাবে ফুটে উঠেছিল, মানে মানুষের যে সভ্যতার যে বিকাশ সেটা সবচেয়ে ভালোভাবে এই সভ্যতায় ফুটে উঠেছিল। আর এই প্রাচীন প্রস্তর যুগের যে শব্দ প্রাচীন প্রস্তর, প্যালিও এজ, এই যে শব্দটা এটা প্রথম ব্যবহার করেছে প্রত্নতত্ত্ববিদ জন লুকবক। মনে রাখবে নামটা কি? প্রত্নতত্ত্ববিদ জন লুকবক প্রথম এই প্রাচীন প্রস্তর যুগ এই শব্দটিকে ব্যবহার করেছিলেন। আর রবার্ট ব্রুস ফুট নামে একজন ঐতিহাসিক
যিনি প্রথম প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন ভারতে আবিষ্কার করেছিলেন। তাহলে ভারতে প্রথম প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কার করেন কে? তো রবার্ট ব্রুস। কত সালে? 1863 সালে। দেখো মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। এর মধ্যপ্রস্তর যুগের সম্পর্কে আমরা যদি কিছু জানতে চাই, তবে আমরা যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য করব, তো দেখো মধ্যপ্রস্তর যুগে যে মানুষেরা ছিল তারা বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করতো। যেমন ধরো শিকার, মাছ ধরা, এইভাবে তারা তাদের খাদ্য সংগ্রহ করতো। আর মধ্যপ্রদেশের যে নিদর্শন, হ্যাঁ মধ্যপ্রস্তর যুগের নিদর্শন, যেমন ধরো মধ্যপ্রদেশ ও রাজস্থানে গৃহপালিত পশুর দৃষ্টান্ত পাওয়া গেছে। সেটা থেকে মানে স্থির করা যায় যে মধ্যপ্রস্তর যুগের মানুষেরা কি, তো ওরা মানে পশুপালনের সঙ্গে যুক্ত ছিল। আবার এই যে মধ্যপ্রস্তর যুগে যে মানুষেরা, এরা প্রথম দিকে কী করতো, তো কুকুর, গবাদি পশু, ভেড়া, ছাগল এই সমস্ত কিছুকে কী করতো, পালন করতো। গম, বার্লি এগুলো চাষ করতো তারা। এবং নব্যপ্রস্তর যুগ, তো এই নব্যপ্রস্তর যুগের মানুষেরা যে হাতিয়ারগুলো ব্যবহার করতো তারা একদম অত্যন্ত একটু ধারালো হতো বেশি। অর্থাৎ যে মধ্যপ্রস্তর যুগের যে হাতিয়ার ছিল তার চেয়ে একটু উন্নত, এবং ধরার জন্য একটা জায়গা, আলাদাভাবে ধরার জায়গা তারা তৈরি করতো। আর ওই যে অস্ত্রগুলো ছিল, সেই অস্ত্রগুলো দিয়ে খুব সহজেই শিকার করা হতো। আর এই যে পিকলহোল বলে একটা কথা আছে, পিকলহাল, এটা হচ্ছে নবপ্রস্তর যুগের মানুষেরা গবাদি পশু প্রতিপালন করতো এবং তারা সর্বপ্রথম কৃষিকাজ শুরু করেছিল। পিকলহোল বলে যে একটা জায়গা আছে এখানেই। তো দেখো এখানে যে কোটেশনটা দেখো, ভীমবেটকা গুহাচিত্র যেটি মধ্যপ্রদেশে অবস্থিত, সেটি প্রস্তর যুগের একটা গুহাচিত্র। মনে রাখবে যে ভীমবেটকা এটা একটা গুহাচিত্র, আর এটা কি মধ্যপ্রস্তর যুগের, এটা যে প্রস্তর যুগের একটা কি গুহাচিত্র। এটা 2003 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। তাহলে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? 2003 সালে ইউনেস্কোর মর্যাদা পায়। তো দেখো তারপরে আস্তে আস্তে অনেকগুলো সভ্যতা এসেছে। সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, আরও অন্যান্য দেশে ধরো মেসোপটেমিয়া সভ্যতা এসেছে। হ্যাঁ, তো আমাদের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করবো, আগেই বলেছি। তাই প্রথমে আমরা মেহেরগড় সভ্যতা নিয়ে আলোচনা করব। তো দেখো এই মেহেরগড় সভ্যতা হচ্ছে নব্যপ্রস্তর যুগের একটা সভ্যতা। তাহলে মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? নব্যপ্রস্তর যুগের সভ্যতা। আর এটি একটি কৃষি কেন্দ্রিক প্রাচীন সভ্যতা। মানে এই সভ্যতার যে মানুষেরা ছিল তারা কৃষির উপর নির্ভর করে বেঁচে থাকতো। এবং এই সভ্যতা আবিষ্কার করে কে? 1974 সালে আবিষ্কার করে। কে আবিষ্কার করে? তো ফ্রাঁসোয়া জারিজ আর রিচার্ড মেডো। তাহলে মেহেরগড় সভ্যতা তাহলে কারা আবিষ্কার করে? ফ্রাঁসোয়া জারিজ আর রিচার্ড মেডো দুজনে মিলে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করে। আর এই মেহেরগড় সভ্যতা হলো ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো মানে প্রাচীনতম সভ্যতা হয়েছে মেহেরগড় সভ্যতা। কিন্তু এর খোঁজ সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা কিন্তু পরে পাওয়া গেছে। 1921-22 সালে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা পাওয়ার পরে 1974 সালে মেহেরগড় সভ্যতা খোঁজ পাওয়া গেছে, মানে অনেকটা পরে। তো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? তো ফ্রাঁসোয়া জারিজ আর রিচার্ড মেডো দুজনে মিলে আবিষ্কার করে। আর এই মেহেরগড় সভ্যতা এটি পাকিস্তানের বালুচিস্তানের কাচ্চি সমভূমিতে অর্থাৎ বোলান নদীর তীরে অবস্থিত। পরীক্ষায় প্রশ্ন দেয় যে মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে কি? তো বোলান নদীর তীরে মেহেরগড় সভ্যতা অবস্থিত। মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? বোলান নদীর তীরে। আর মেহেরগড় সভ্যতা কোন সাল আবিষ্কার হয়? তো 1974 সালে আবিষ্কার করে। কে আবিষ্কার করে? ফ্রাঁসোয়া জারিজ আর রিচার্ড মেডো। মনে রাখবেন, ফ্রাঁসোয়া জারিজ আর রিচার্ড মেডো। তো দেখো মেহেরগড় যে সভ্যতার যে প্রধান কেন্দ্রগুলো সেগুলো কি কি? তো দেখো কোট দিজি, কিলেগুল মাহমুদ আর কি মেহেরগড়, এই তিনটে হচ্ছে কি মেহেরগড় সভ্যতার প্রধান কেন্দ্র। যদি পরীক্ষায় প্রশ্ন যায় যে মেহেরগড় সভ্যতার একমাত্র প্রধান কেন্দ্র মানে মুখ্য প্রধান কেন্দ্র কোনটি, তবে মেহেরগড় খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া কোট দিজি, কিলেগুল মাহমুদ এগুলো মেহেরগড় সভ্যতার প্রধান কেন্দ্র। এবং মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি? সমাধিক্ষেত্র। অর্থাৎ মেহেরগড়ের সভ্যতার সময় যে মানুষেরা ওরা কী করতো বলতো, মানুষ মারা গেলে তার সমাধি দিয়ে রাখতো। হ্যাঁ, তারা কী করতো? সমাধি দিত। আর সেখানকার মানুষ গম, জব এগুলো তো ফলাতো। ছাগল, ভেড়া, কুচওয়ালা যে উটগুলো ষাঁড়, এগুলো তাদের গবাদি পশু ছিল
শেয়ার হয়ে গেছে এখানে, এটা ষাঁড় হবে। আর পাথরের তৈরি জাতা, শস্য পেশার যন্ত্র তারা আবিষ্কার করেছিল। মেহেরগড়ের যে মাটির বাড়িগুলো ওগুলো ছিল রোদে পোড়ানো ইটের ব্যবহার, অর্থাৎ মেহেরগড় সভ্যতার মানুষেরাই প্রথম ইটের ব্যবহার দেখা যায়, অর্থাৎ তারাই প্রথম ইটের ব্যবহার শুরু করে। আর সব থেকে পুরনো মজুদ রাখার বাড়ি মেহেরগড়েই পাওয়া গেছে। কার্পাস চাষের প্রাচীনতম নিদর্শন, সেটাও মেহেরগড়েই পাওয়া গেছে। এবার দেখো কিছু প্রশ্ন। তো দেখো প্রাক ঐতিহাসিক যুগকে কটি ভাগে ভাগ করা হয়? তো 2টি, 3টি, 4টি, 5টি। তো দেখো এখানে তোমরা এখনই পড়লে যে প্রাক ঐতিহাসিক যুগকে কটি ভাগে ভাগ করা যায়, তো 3টি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এখানে অপশান বি হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন দেখো, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো, তাহলে মানুষের আবিষ্কার করা প্রথম ধাতু কি? লোহা, তামা, টিন না অ্যালুমিনিয়াম? কোনটা হবে সঠিক উত্তর? তো মানুষের আবিষ্কার করা প্রথম ধাতু, লোহা তো আবিষ্কার করেনি, টিনও আবিষ্কার করেনি, অ্যালুমিনিয়ামও আবিষ্কার করেনি, তাহলে মানুষ প্রথম তামার ব্যবহার শিখেছিল। অপশান বি হবে সঠিক উত্তর। ভীমবেটকা যে গুহা, এটা ইউনেস্কোর মর্যাদা পায় কত সালে? 2006, 2003, 2002, 2009? অপশান কোনটা সঠিক? 2003 সালে, অর্থাৎ ভীমবেটকা গুহা ইউনেস্কোর মর্যাদা পায় কত সালে? 2003 সালে। ভীমবেটকা গুহাচিত্র কোন যুগের চিত্রের নিদর্শন? ভীমবেটকায় যে গুহাচিত্র, হ্যাঁ, আদিম মানুষেরা ভীমবেটকার গায়ে অনেক ধরনের ছবি এঁকেছিল, তো ওই যে চিত্রগুলো ওগুলো কোন যুগের নিদর্শন? অপশান এ প্রাচীন প্রস্তর যুগের, অপশান বি নব্য প্রস্তর যুগের, অপশান সি মধ্যপ্রস্তর যুগের, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন। তাহলে ভীমবেটকা গুহাচিত্র কোন যুগের নিদর্শন? তো প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন। মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? এই যে মেহেরগড় সভ্যতা একটু আগেই বললাম, তো এই মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ রাবি নদীর তীরে, কৃষ্ণা নদীর তীরে, বিতস্তা নদীর তীরে, অপশান ডি বোলার নদীর তীরে? সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ মেহেরগড় সভ্যতা বোলার নদীর তীরে অবস্থিত। কোথায়? তো পাকিস্তানে। নিম্নের কে মেহেরগড় সভ্যতার আবিষ্কারক নয়? কোশ্চেনটা খুবই দেখো কেমনভাবে দিয়েছে। নিম্নের কে মেহেরগড় সভ্যতার আবিষ্কারক নয়? দয়ারাম সাহানি, রিচার্ড মেডো, জাফরাসোয়া জারিজ, উপরের কোনটিই নয়। তো আমি তোমাদেরকে বললাম যে রিচার্ড মেডো আর জাফরাসিও জারিজ এরা দুজন কি মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছে, কিন্তু দয়ারাম সাহানি মেহেরগড় সভ্যতার সঙ্গে যুক্ত নয়, তাই দয়ারাম সাহানি এখানে। তাহলে দয়ারাম সাহানি কে আবিষ্কার করে? তো দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে বা 1921 সালে কে আবিষ্কার করে? তো সিন্ধু সভ্যতা আবিষ্কার করে। তাহলে দয়ারাম সাহানি কি আবিষ্কার করে? সিন্ধু সভ্যতা। রিচার্ড মেডো, জাফরাসিও জারিজ এরা দুজনে মিলে কি আবিষ্কার করে? মেহেরগড়। কত সালে? 1974 সালে, 1974 সালে, 1974। অপশান এ সঠিক। কোন সভ্যতায় ভারতীয় কৃষির প্রমাণ মিলেছে? মানে কোন সভ্যতায় ভারতীয় কৃষির প্রথম প্রমাণ মিলেছে? সভ্যতা মানে যে সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা, তারপরে মহেঞ্জোদারো বা মেসোপটেমিয়া সভ্যতা, অনেকগুলো সভ্যতা পড়েছি বা জানি অনেকেই হয়তো। তো এই সভ্যতাগুলির মধ্যে কোন সভ্যতায় প্রথম মানে ভারতীয় যে কৃষির প্রমাণ মিলেছে? অপশানে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, মেহেরগড় সভ্যতা। তো সঠিক উত্তর কী হবে? মেহেরগড় সভ্যতা হবে সঠিক উত্তর। অপশান ডি হবে সঠিক উত্তর। রাজতরঙ্গিনী থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? উত্তরপ্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি জম্মু কাশ্মীর, অপশান ডি হরিয়ানা? সঠিক উত্তর হবে অপশান সি রাজস্থান। অর্থাৎ রাজতরঙ্গিনী যেটা কে লিখেছে, কার রচিত? তো কলহন। রাজতরঙ্গিনী কার লেখা? তো কলহনের লেখা। আর এটা থেকে জম্মু কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায়।
ভীমবেটকা গুহাচিত্র কত সালে আবিষ্কৃত হয়? 1855 থেকে 1956, 1955 থেকে 1956, 1957 থেকে 58, 1959 থেকে 1960, 1961 থেকে 1962 সালে। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি, 1957 থেকে 1958 সাল। 1957 থেকে 1958 সালে এই সময়কালে ভীমবেটকা যে গুহাচিত্র সেটা আবিষ্কার করা হয়েছিল। মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কার হয়? মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কার হয় বললাম একটু আগে। 1858, 1958, 1874, 1974, 1774। এর সঠিক উত্তর হবে অপশান সি, 1974 সালে। তো আজকে ছিল এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তবে মোটিভেশানটা বাড়বে, আরও ভালো ভালো ক্লাস তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারবো। তো আজকের মতো থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওতে।